অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক রহমান। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। ১৬ ব্যাংক ও ৭ ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিম কোড দেনা ৫০,৫০০ কোটি টাকা, হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তের রুল। ২ দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো ৭৬৪ জন ফিরে পাবেন পদমর্যাদা, আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন। এবং শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় উদযাপন ঘিরে নাশকতার শঙ্কা নেই, স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনী রোডম্যাপ ও কাজের হিসাব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১-এর পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দলের সিনিয়র নেতারা সভায় যোগ দিয়ে বলেন, নানা রকম উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে মন্তব্য করে নেতারা বলেন, জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। মহাসচিব বলেন, জনগণের স্বপ্ন নিয়ে খেলাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি যে প্রয়োজন, আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। বিলম্ব না করে জনগণকে নির্বাচনমুখী করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ তদন্তে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ব্যাংকও বেক্সিমকোর অনিয়মের খতিয়ান দাখিল করেছে উচ্চ আদালতে। 23 আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা 50,000 কোটি টাকারও বেশি। $13 বিলিয়ন পেয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। এর সূত্র ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়। রোববার শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এই আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। রুলের টার্মটা বলেছেন যে দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই দিন বেক্সিমকো গ্রুপের অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়, 30 নভেম্বর পর্যন্ত 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা রয়েছে 50,500 কোটি টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং বেআইনি এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে
এবং তারা লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে 4টি এবং ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা এবং মতিউরের পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মহার্ঘ ভাতার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আর বঞ্চিত 764 জন পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমান। এদিকে গত 15 বছরে প্রশাসনের দলবাজ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর অন্যান্য খাতের মতো জনপ্রশাসনেও সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপরেই দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে পেশাজীবী সকল স্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ নিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রোববার সকালে সচিবালয়ে কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমানের কাছে সুপারিশ জমা দেয় বিএনপি। গত 15 বছরে প্রশাসনের দলবাজ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো, মেধাবী ও বঞ্চিতদের পদোন্নতি সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। এই জনপ্রশাসন দিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। 14, 18 এবং 24 সনে যারা ন্যাক্কারজনকভাবে ভোট চুরি করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ। পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করে। দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এসব সুপারিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে কমিশনের সদস্য সচিব জানান, আগের সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেবে সরকার। এছাড়া সকল সরকারি কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সায়েন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো আমরা বলি, এটাকে বলি জিও বলি। এদিকে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাল মহান বিজয় দিবসে শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, দেশি বিদেশি কূটনীতিক সহ সর্বসাধারণের আগমন ঘিরে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে সৌধ প্রাঙ্গণ। সভার ঘুরে এসে আরও জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর। 1.5 বছরের ছোট্ট হাসান, কপালে বিজয়ের মানচিত্র আর হাতে লাল সবুজের পতাকা দুলিয়ে এসেছে গৌরবের স্মৃতিসৌধ দেখতে। ও যেন আস্তে আস্তে বড় হয়ে মুক্তিযোদ্ধার ইতিহাসগুলো জানতে পারে, শিখতে পারে, এই জন্য আমরা এখানে আসা হয়েছে। হাসানের মতো অনেকেই বিজয় উদযাপনের একদিন আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভিড় করছেন স্মৃতিসৌধের মূল ফটকে। স্মৃতিসৌধ দেখতে এসেছি। বিজয় দিবসের দিন অনেক ভিড় থাকে, তার জন্য আগে এসেছি। 45 মিটার উঁচু সৌধের চূড়ার উপর সূর্যের ঝলকানি আর লাল সবুজের পতাকার একচ্ছত্র আধিপত্য জানান দিচ্ছে দেশের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত এ প্রাঙ্গণ। 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত ধুয়ে মুছে রাঙিয়ে তোলা হচ্ছে রং তুলির আঁচড়ে। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মশার কাজ করিতেছি। এখানে আমরা বিভিন্ন ফুলের চারা দিয়ে জায়গা সুন্দর করতেছি। যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাই কাজে আমরা রঙের কাজ করতেছি।
লেকে হাঁসের জলকেলি আর লাল পদ্ম যেন বাড়তি মাত্রা যুক্ত করেছে 108 একরের সৌধ চত্বরে। দিবসটি ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ এলাকা। এবারেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাংলাদেশের মুক্তি সংগ্রামের এই নিদর্শন। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। দুর্দিনে পুলিশের হামলা মামলা সহ্য করে যেসব নেতাকর্মী দলের পাশে ছিলেন, সুসময়ে তাদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক নতুন বিএনপি হয়তো জন্ম হয়েছে, অনেক আওয়ামী লীগ এখন বিএনপিতে এসে মিশতে চায়, কিন্তু 17 বছর আমাদের যেসব নেতা কর্মীরা দলের বিপদের সময় মাঠে ছিল, আন্দোলন করেছে, সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে সিলেটের পুলিশও জনগণের কাঠগড়ায়। অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পার হলেও এখনো চাঙ্গা হয়নি মহানগর ও রেঞ্জ পুলিশের কার্যক্রম। সদস্যদের মনোবল বাড়াতে অভিযানে অংশ নিচ্ছেন খোদ কমিশনারও। নিরাপত্তার আস্থা ফেরাতে বাসিন্দাদের মতামত নিয়ে কাজ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে দেখব ইকরামুল কবিরের রিপোর্ট। আমাদের জনগণের ছিল না, হয়ে গিয়েছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের। এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। এখন পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার চিন্তা ভাবনা করছেন পুলিশ বিভাগ। সদস্যদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতনরা। ক্লিন ইমেজ নিয়ে একটা কমিউনিটি পুলিশিংটাকে আসলে গঠন করার প্রক্রিয়া চলমান আছে। অল্প দিনের মধ্যেই এটা একটা কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি, এটা একটা ফলপ্রসূ রূপ ধারণ করবে। সরকার পতনের পর বিলুপ্ত করা হয় কমিউনিটি পুলিশিং। সম্প্রতি সিলেটে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অংশগ্রহণমূলক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর প্রস্তুতির কথা। পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা, সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে, তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। চলমান সংকট কাটাতে ছাত্র জনতা আন্দোলনে জড়িতদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। উত্তরের জনপদে জেকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়ে কুয়াশাও তাপমাত্রার পারও ওঠানামা করছে 8 থেকে 9 ডিগ্রির মধ্যে। পূর্ব দিগন্তে সূর্য উঠলেও নেই জৌলস, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। কাছের দূরত্ব দৃষ্টিসীমার আড়ালে। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় ঘরের বাইরে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। একটু উষ্ণতা পেতে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়েছেন কেউ কেউ। হাড় কাঁপানো ঠান্ডা, আসলে অসহায় মানুষদের খুব কষ্টকর হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে আগেই বোধহয় এসে পড়েছে আর কি ঠান্ডাটা, এবার একটু বেশিই মনে হচ্ছে ঠান্ডা। টানা 3 দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে অনেক শীত থাকে এবং সকাল 8টা আবার 9টা 10টা পর্যন্ত। দিনের বেলা গরম থাকে, রাত্রে ঠান্ডা লাগে। জবুথবু শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শয্যার চেয়ে ময়মনসিংহ মেডিকেলে 4 গুণ বেশি রোগী ভর্তি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। আজকে 14 দিন ধরে জ্বর, হঠাৎ করে জ্বর, আর কোনো সমস্যা না, শুধু জ্বরই। জ্বর, ঠান্ডা, তারপর শুক্রবার সারাদিন দেখে তারপর সন্ধ্যার সময় এখানে ভর্তি হই। খুব বেশি প্রয়োজন না হলে বের না হওয়া এবং তাদেরকে গরম যার যতটুকু সামর্থ্য আছে বাচ্চাদেরকে উষ্ণ রাখা। চলতি মাসে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি 1,500-এরও বেশি রোগী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
বাংলাদেশি শিশুদের উৎসাহ যোগাতে নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা ঢাকায় সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজন করা হয় এক্সপ্লোরিং স্পেস ইন্সপায়ারিং ইয়াং মাইন্ড শিরোনামের অনুষ্ঠান। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। মহাকাশ কেন্দ্রিক তথ্যচিত্র এবং নভোচারীদের প্রতিদিনকার জীবন সম্পর্কেও জানানো হয় এই সময় শিক্ষার্থীদের। আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা এত বিখ্যাত মানুষকে আমরা দেখা করতে পেরেছি, তাই একটু নার্ভাস লাগছিল, কিন্তু দেখার পর দেখলাম যে অনেক ফ্রেন্ডলি। অ্যাস্ট্রোনট হলে আমি বুঝতে পারবো হাউ দ্য আর্থ ওয়ার্কস। খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার এটা, কারণ অনেকেই আছে যারা ছোট থেকে চিন্তা করে যে নাসাতে যাবে বা পাইলট হবে, কিন্তু সেখানে যখন একটা অ্যাস্ট্রোনট নিজেই আসে তখন ওদের জন্য ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং হয়ে যায়। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে, জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক রহমান। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। ১৬ ব্যাংক ও ৭ ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিম করে দেনা ৫০,৫০০ কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তের রোল। এবং ২ দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো ৭৬৪ জন ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন সচিব। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।